নমস্কার, আমি অদিতি। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব, কিন্তু তার আগে চোখ রাখবো শুক্রবারের বিশেষ সংবাদে। জেলা পরিষদের কাজ শুধুমাত্র বিল্ডিং পাস করা, জমি হস্তান্তর তাদের কাজ নয়। সোশ্যাল মিডিয়ায় ছড়ানো তথ্যে জলপাইগুড়ি জেলা পরিষদের নাম জুড়ে দেওয়ার পরিপ্রেক্ষিতে শুক্রবার জেলা পরিষদের সাংবাদিক বৈঠক করে এমনটাই জানানো হলো। অবশেষে জলপাইগুড়ির বেহাল রাস্তাগুলি সংস্কারের উদ্যোগ পুরসভার। পুজোর আগে প্রায় 4 কোটি টাকা ব্যয়ে পৌর ওয়ার্ডের বেশ কিছু রাস্তা সংস্কারের কথা জানালেন পুরসভার চেয়ারপারসন পাপিয়া পাল। দুটো চুরির ঘটনায় শুক্রবার সকালে চাঞ্চল্য ছড়ায় জলপাইগুড়িতে। প্রমাণ লোপাট করতে সিসি ক্যামেরার ডিভিআর মেশিন নিয়ে চম্পট দেয় চোরের দল। পরপর চুরির ঘটনায় ঘুম উড়ে গিয়েছে বাসিন্দাদের। ঘটনাস্থলে তদন্তে কোতোয়ালি থানার পুলিশ। প্রমাণ লোপাট করতে সিসি ক্যামেরার ডিভিআর সহ মোবাইল, ল্যাপটপ, এসএলআর ক্যামেরার, নগদ টাকা সহ গিফটের দোকানের সামগ্রী এবং অপর এক মোবাইল রিপেয়ারিং এর দোকান থেকে মোবাইল ফোন সহ বিভিন্ন সামগ্রী চুরি যায় বলে অভিযোগ। জলপাইগুড়ি গোশালা মোড় থেকে ডেঙ্গুয়াচার রোড স্টেশন পর্যন্ত রাস্তাটি দীর্ঘদিন ধরে খারাপ হয়ে পড়ে রয়েছে বলে অভিযোগ। আর অন্ধকারকে কাজে লাগিয়েই চোরের দল দুটো দোকানের একটি দোকানের টিন কেটে দোকানে ঢোকে, অপরটিতে গর্ত করে দোকানের নিচ দিয়ে ভেতরে প্রবেশ করে বহু মূল্যবান জিনিসপত্র নিয়ে চম্পট দেয়। দুটো দোকানের মধ্যে একটি দোকানে সিসি ক্যামেরা থাকলেও প্রমাণ লোপাট করতে চোরের দল সিসি ক্যামেরার যন্ত্রাংশ মেশিন নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ। তবে পরপর চুরির ঘটনায় জলপাইগুড়ি পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের অধীন পলিটেকনিক কলেজ মোড় সংলগ্ন এলাকায় ব্যবসায়ীরা চিন্তিত। যদিও ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। আপনার ভাই এবং আপনার দোকানে কয়টা দোকানে চুরি হয়েছে, কি হয়েছে? হ্যাঁ, দুটো দোকানে চুরি হয়েছে। কি চুরি হয়েছে? আমার দোকানে মোবাইলের অ্যাক্সেসরিজ, মোবাইল রিপেয়ারিং, মোবাইল ব্লুটুথ বক্স, চার্জার সব চুরি হয়ে গেছে। কাস্টমারের মোবাইল রিপেয়ারিং। আর ভাইয়ের দোকানে হচ্ছে ওই ল্যাপটপ, এসএলআর ক্যামেরা, কিছু সামগ্রী চুরি হয়ে গেছে। কম্পিউটারের কিছু সামগ্রী চুরি হয়ে গেছে। তো সিসি ক্যামেরা ছিল না? সিসি ক্যামেরা ডিভিআরটা খুলে নিয়ে গেছে। সিসি ক্যামেরা ডিভিআরটাও নিয়ে গেছে। পুলিশ এসছে? হ্যাঁ, প্রশাসন সকালে এসছে, ফোন করেছি, এসেছে পুলিশ। হ্যাঁ, প্রশাসন। তো আপনারা কি লিখিত অভিযোগ করবেন? হ্যাঁ, লিখিত অভিযোগ করবো। তো এখন কি চাচ্ছেন? আমরা চাচ্ছি যে সুস্থভাবে যাতে এটা যে চুরি যাদেরকে দ্বিতীয়বার না হয়। পরপরই দোকানে এখানে চুরি হচ্ছে, এখানে প্রতি প্রায় 2-3 দিন অন্তত কোনো দোকানে চুরি হচ্ছে। আর এখানে আমাদের স্ট্রিট লাইট নাই। হ্যাঁ, স্ট্রিট লাইটে জ্বলে না। হ্যাঁ, আমাদের স্ট্রিট লাইট জ্বলে না। বেশি যে 2 বছর খানিক ধরে স্ট্রিট লাইট জ্বলে না। সেই সুযোগটা নিচ্ছে অন্ধকার নিয়ে ওরা এই কাজে লাগাচ্ছে অন্ধকারটাকে। হ্যাঁ, আর এখানে হচ্ছে প্রচণ্ড সন্ধ্যাবেলা প্রচণ্ড নেশা ওখানে চলে। কলেজ ক্যাম্পাসের ভিতরে প্রচণ্ড নেশা চলে। এই আমাদের কলেজের ভিতরে প্রচণ্ড নেশা চলে। কি চাচ্ছেন যে পুলিশের এসে যাতে আমরা সুস্থভাবে আমরা দোকানদারি করতে পারি, যাতে পরবর্তীতে এইগুলো না হয়। এই লাইটগুলো জ্বললে ভালো হবে? লাইটগুলো অবশ্যই জ্বললে ভালো হয়। তাহলে কি অন্ধকারটা থাকবে না? অন্ধকার থাকবে না। লাইট না জ্বালার কারণে অন্ধকারটাকে কাজে লাগে। অন্ধকারে কাজে লাগায় এই কাজগুলো করেছে। আপনার নাম? আমার নাম হচ্ছে রত্নেশ কুমার ঠাকুর। রত্নেশ কুমার ঠাকুর। এই জায়গাটার নাম কি? যেখানে হচ্ছে পলিটেকনিক রোড। নকল ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে উত্তরের ভূমিপুত্রদের বঞ্চিত করার প্রতিবাদে জেলা শাসকের দপ্তরে বিক্ষোভ। দীর্ঘ সময় ধরে রাজ্যের বিভিন্ন জেলা থেকে উঠে এসেছে নকল ডোমিসাইল সার্টিফিকেট জমা করে প্রকৃত এসসি এসটি ভূমিপুত্রদের বঞ্চিত করে উত্তরপ্রদেশ, বিহার সহ অন্যান্য রাজ্যের ছেলেমেয়েরা পশ্চিমবঙ্গ সরকারের প্রায় 9000 শূন্য পদে চাকরি পেয়ে যাচ্ছে জানিয়ে বাংলা পক্ষের করা কলকাতা হাইকোর্টে মামলার পরিপ্রেক্ষিতে আদালত সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন। এবার নিজেদের প্রাপ্য অধিকার বুঝে নিতে পথে নেমে সোচ্চার হলো বাংলা পক্ষ সংগঠন। শুক্রবার এসএসসি ও জিডি পদের চাকরি প্রার্থীদের নিয়ে রাজ্য সরকারের রেজিস্ট্রি অফিস এবং দালালদের মিলিত এই নকল ডোমিসাইল সার্টিফিকেট প্রদান চক্র বন্ধের দাবিতে শহরের বুকে মিছিল করে জেলা শাসকের কাছে স্মারকলিপি প্রদান করে। এ প্রসঙ্গে বাংলা পক্ষের জলপাইগুড়ি জেলা কমিটির অন্যতম সদস্য জয়ন্ত সান্যাল বলেন, রেজিস্ট্রি অফিস এবং কিছু দালালের জন্য আজ উত্তরবঙ্গের প্রকৃত ভূমিপুত্ররা এসসি এসটি সংরক্ষণের মধ্যে থেকেও নিজেদের সরকারি চাকরির অধিকার থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে। অ্যাকচুয়াল যেটা হচ্ছে, পশ্চিমবঙ্গের ভূমিপুত্ররা যারা পশ্চিমবঙ্গের কোটাতে আজকে এসএসসি জিডির যে চাকরিতে, সেই চাকরিগুলো পশ্চিমবঙ্গের কোটাতেই আছে। 6500 আগে ছিল, তারপরে 3000, টোটাল 9500। এই 9500 চাকরিতে বাইরে থেকে কিছু বহিরাগত এসে
আমাদের এসডিও অফিসগুলোর মাধ্যমে লোকাল কিছু দালালের হাত ধরে ফেক ডোমিসাইল সার্টিফিকেট তৈরি করে, কাস্ট সার্টিফিকেট তৈরি করে তারা এই চাকরিগুলোকে গ্রহণ করছে। এটা নিয়ে আমরা হাইকোর্টেও অ্যাপিল করেছিলাম। হাইকোর্ট থেকে এটা সিবিআই পর্যন্ত আছে, আমাদের পক্ষে রায় হয়েছে। আমাদের পক্ষে অলরেডি রায় হয়েছে। এটা যতজন হয়েছিল বাংলা পক্ষ সাসপেন্ড করা হয়েছে। ভারতবর্ষ বলবো না, সারা পশ্চিমবঙ্গে বাংলার জন্য যে বাংলা পক্ষ লড়াই করছে এটা তার একটা জয়। আজকে আমরা পিএম ম্যাডামের কাছে এসেছি যাতে ভূমিপুত্রদের এই চাকরিগুলো তারা বঞ্চিত না হয়, তার জন্য তাকে আবেদন জানাতে যে এই ফেক ডোমিসাইল যে প্রক্রিয়া চলছে সেটা উনি বন্ধ করুন। এবং তার জন্য ওনার কাছে এসেছি। আজকে উনি হয়তো সময় দিতে পারছেন না, উনি এডিএম সাহেবকে বলেছেন। এডিএম সাহেবের কাছে আমরা যাচ্ছি, দেখি কাজে জমা করে আসছি। কি নাম দাদা আপনার? আমার নাম জয়ন্ত সান্যাল, আমি ময়নাগুড়ি ব্লকের সম্পাদক তথা জলপাইগুড়ি জেলা কমিটির সদস্য। থ্যাংক ইউ। বর্তমানে বেশ কিছু সংবাদ মাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় বিল্ডিং পাস এবং জমি হস্তান্তর নিয়ে যে সংবাদ পাস হয়েছে, সেক্ষেত্রে জলপাইগুড়ি জেলা পরিষদ কোনোভাবেই যুক্ত নয়। শুক্রবার সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন এবং জেলা পরিষদের মেন্টর চন্দন ভৌমিক। সভাধিপতি বলেন, জেলা পরিষদের কাজ শুধু বিল্ডিং পাস করা, জমি হস্তান্তর করা তাদের কাজ নয়। তাই এই বিষয়ে সম্প্রতি জলপাইগুড়ি জেলা পরিষদের নাম জড়িয়ে যে তথ্য পরিবেশন করা হচ্ছে তা সঠিক নয়। শিলিগুড়ির কাওয়াখালীতে জেলা পরিষদের জমি রয়েছে, সেখানে জমি হস্তান্তর নিয়ে জলপাইগুড়ি জেলা পরিষদের নাম জড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে তিনি জানান। মেন্টর চন্দন ভৌমিক বলেন, যেখানে জেলা পরিষদের কোনো এখতিয়ার বা মালিকানাও নেই, সেখানে জেলা পরিষদের নাম জুড়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কারো ব্যক্তিগত দায় এড়াবার জন্যই জেলা পরিষদকে অভিযুক্ত করছে। কাওয়াখালীর যে জমি নিয়ে কথা হচ্ছে তা এসজেডি এর। যারা ওই জমি লিজে নিয়েছিলেন তারা প্রয়োজনীয় তথ্য লুকিয়ে বিল্ডিং পাস করানোর জন্য জলপাইগুড়ি জেলা পরিষদে পাঠায়। এরপর এই সব তথ্য যাচাইয়ের পর পাঠানো হয় রাজ্যের পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন দপ্তরে। সেখান থেকে অনুমোদন এলে জেলা পরিষদ বিল্ডিং পাসের অনুমতি দেয়। তবে পরবর্তীতে এই তথ্য লুকোনোর ঘটনা জানার পরেই বিল্ডিং পাসের এই অনুমোদন বাতিল করে দেওয়া হয় বলে তিনি জানান। আজকে সাংবাদিক সম্মেলন আমার এই কারণেই ডাকা যে বেশ কিছুদিন ধরে আমাদের জেলা পরিষদের নামে যে পেপার এবং সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এই বিল্ডিং প্ল্যান থেকে জমি হস্তান্তর ব্যাপারে কিছু কথা উঠছে, যেটা আদৌ আমাদের জেলা পরিষদ সেখানে জড়িত না। কারণ জেলা পরিষদের এসজেডিএর যেখানে জমি, জেলা পরিষদের সেটা জমিই না। আর যে জেলা পরিষদের একটাই কাজ, সেটা হচ্ছে বিল্ডিং প্ল্যান পাস করা। যেখানে বিল্ডিং প্ল্যান পাস শুধু জেলা পরিষদের কাজ, সেখানে জমি হস্তান্তর কথাটা আসতেই পারে না। তো সংবাদ মাধ্যমে আমি এটাই বলতে চাই যে যেটা সোশ্যাল মিডিয়া এবং সংবাদ মাধ্যমে বেশ কিছুদিন ধরে যেটা চলছে সেটা আমার মতে ভুয়ো। আমাদের বিল্ডিং প্ল্যান শুধু পাস, আমাদের জেলা পরিষদ থেকে বিল্ডিং প্ল্যান পাসটাই হয়। আমরা জমি হস্তান্তর বা জমি দেওয়া নেওয়া এই ব্যাপারে আমরা কিন্তু আমাদের হয় না। আমরা বিল্ডিং প্ল্যান পাস আমাদের কাছে আসে, আমরা বিল্ডিং প্ল্যান পাস করতে যা যা করণীয় সেটা আমাদের করে দেখে এবং সেটা আমাদের পিএনআরডিতে পাঠানো হয়। সেখান থেকে আসলে পরে সেটাকে পাস করানো হয়। কোন কোন জায়গায় এই ধরনের অভিযোগগুলো উঠছে? যে যেমন যেটা নিয়ে সবথেকে বেশি অভিযোগ সেটা হচ্ছে কাওয়াখালীর যে বিল্ডিং প্ল্যান পাস সেটা নিয়ে অভিযোগ, এবং সেখানটায় আমাদের জেলা পরিষদ জড়িয়ে আছে। এবং জেলা পরিষদকে জড়িয়ে আছে মানে কি, জড়ানো হচ্ছে যে জেলা পরিষদ জমি হস্তান্তর করেছে। আমার মতে জমি জেলা পরিষদ হস্তান্তর করেনি, এটাই বলার। যে খবর পরিবেশিত হওয়ার ফলে জেলা পরিষদের যার মধ্যে এখতিয়ারই নেই, জেলা পরিষদের যার মধ্যে মালিকানাই নেই, সেই ঘটনার মধ্যে জেলা পরিষদকে জড়ানো মানে এটা একটা অভিসন্ধিটাই ভুল। কেউ ব্যক্তিগতভাবে নিজের দায় এড়াবার জন্য বা কারো ব্যক্তিগত দায় এড়াবার জন্য জেলা পরিষদকে অভিযুক্ত করছে। প্রথম কথা, যে ঘটনা সভাধিপতি বললেন, কাওয়াখালীর যে জমি, সেই জমি এসজেডি এর জমি, 99 বছরের
লিজ দিয়ে তারা কোনো একটি সংস্থাকে দিয়েছিল, সেই সংস্থা সেই জায়গায় তাদের আবার সাবলিজি কাউকে দিয়েছিল। তারা এসজেডি এর কাছে যে প্রয়োজনীয় এলইউসিসির প্রয়োজন, সেই প্রয়োজনীয় এলইউসিসি তাদের কাছে ছিল না, রিজেক্ট হয়েছিল। সেই অবস্থায় তারা সেই খবরকে চেপে, অর্থাৎ সাপ্রেশন অফ ফ্যাক্টস করে, তারা জলপাইগুড়ি জেলা পরিষদে বিল্ডিংয়ের প্ল্যান পাস করবার জন্য আবেদন করে। প্রথামাফিক জলপাইগুড়ি জেলা পরিষদ সেই বিল্ডিং প্ল্যান নিজেরা চেক করার পর রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন দপ্তরের কাছে পাঠায় এবং সেখান থেকে ক্লিয়ারেন্স আসার পরে সেই প্ল্যানকে পাস করে। কিন্তু যখন জেলা পরিষদ জানতে পারলো যে এর মধ্যে এলইউসিসি দেওয়ার ক্ষেত্রে এসজিডি এর যে ভূমিকা, সেখানেই তারা অবজেকশন দিয়েছে, সেই ঘটনাকে সেই সংস্থা সাপ্রেস করেছে, ঘটনাটাকে চেপে গেছে। তৎক্ষণাৎ জানার পরেই তৎক্ষণাৎ সেই প্ল্যানকে রিজেক্ট বা ক্যান্সেল করে দেওয়া হয়। জেলা ভিত্তিক লোকশিল্পীদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হলো জলপাইগুড়িতে। জলপাইগুড়ির সরোজেন্দ্রদেব রায়কোট কলা কেন্দ্রে এদিনের এই সম্মেলন অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এদিন জেলার 500 জন লোকশিল্পীদের নিয়ে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। লোকপ্রসার প্রকল্পের অন্তর্ভুক্ত লোকশিল্পীদের নিয়ে এদিনের এই সম্মেলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক প্রিয়দর্শিনী ভট্টাচার্য, জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, রাজগঞ্জের বিধানসভা কেন্দ্রের বিধায়ক খগেশ্বর রায়, জেলার তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা। এদিন অনুষ্ঠানের শুরুতে রাজ্যের রাজ্য সঙ্গীত পরিবেশিত হয়। এরপর উপস্থিত অতিথিরা প্রদীপ প্রজ্বলন করেন। লোকশিল্পীরা উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন। উদ্বোধনী সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। সম্মেলনের পাশাপাশি সরকারের বিভিন্ন প্রকল্প যেমন লক্ষ্মীর ভাণ্ডার, খাদ্য সাথী, সবুজ সাথী প্রভৃতি বিষয়ের উপর কর্মশালাও অনুষ্ঠিত হয়। এরপর উপস্থিত লোকশিল্পীরা বিভিন্ন সরকারি প্রকল্পের ওপরে লোকসঙ্গীত পরিবেশন করেন। এই বিষয়ে অতিরিক্ত জেলাশাসক প্রিয়দর্শিনী ভট্টাচার্য জানান, আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে জেলাভিত্তিক লোকশিল্পীদের নিয়ে লোকশিল্পী সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। লোকশিল্পীদের সম্মান প্রদানের উদ্দেশ্যে আমাদের এই অনুষ্ঠান। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলি তুলে ধরা হলো লোকশিল্পীদের সামনে, যাতে তারা গ্রাম স্তরের এই প্রকল্পের সুবিধার কথা পৌঁছে দিতে পারে। শুধু তাই নয়, ডেঙ্গি নিয়েও আমরা সচেতনতা প্রচার করব। আজকে তো দেখুন একটা খুবই ইম্পর্টেন্ট দিন হচ্ছে, আপনাদের দিন হচ্ছে। আজকে আমরা আমাদের লোকশিল্পীদেরকে সেই মান আর সম্মানটা দিচ্ছি। আর আজকের কিন্তু আরেকটা নতুন উদ্দেশ্য যেটা আছে, আমাদের মাননীয় জেলা শাসক শ্যামা পারভিন ম্যাডামের ডাইরেকশনে আমরা আপনাদেরকে সমস্ত আমাদের পশ্চিমবঙ্গ সরকারের স্কিমস নিয়ে একটু ভালো করে বোঝাতে চাই। তার জন্য আজকের যে সারা দিনেরই ইভেন্ট হবে, আমাদের প্রত্যেকটা সরকারি সেকশন, প্রত্যেকটা সরকারি দপ্তর থেকে একজন কিন্তু আপনাদেরকে আমাদের স্কিমস নিয়ে একটু জানাবেন। সেই স্কিমসগুলো আপনাদের আর্টিস্টদের একটা কন্টেন্টও হতে পারে, আর সেটার সাথে সাথে সেটা নিয়ে আপনারাও জানলেন, আপনাদের পরিবারের লোকেরাও জানলো। প্রথমে যেটা আমরা করছি, ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার, আমাদের SC/ST দপ্তর থেকে সমস্ত স্কিমসগুলো আমরা আপনাদের সামনে ধরে রাখছি। শিক্ষাশ্রী থেকে শুরু করে মেধাশ্রী, আমাদের কাস্ট সার্টিফিকেট, আমাদের খাদ্য সাথী, কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, ঐক্যশ্রী, মাইনরিটির বিভিন্ন স্কিমস, আমাদের লেবার দপ্তর থেকে, আমাদের হেলথ থেকে আজকে একটা খুব ইম্পর্টেন্ট সেশনও হবে ডেঙ্গু প্রিভেনশন নিয়ে। আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন থেকে আমাদের ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন অফিসার আপনাদেরকে অনেক সামাজিক যে ইস্যুসগুলো আছে সেটা নিয়ে কিন্তু একটা টক দেবেন। আপনারা কিন্তু মন দিয়ে শুনবেন। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনার
শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। বর্তমানে জলপাইগুড়ির অধিকাংশ রাস্তারই বেহাল দশা। রাস্তা দিয়ে চলাফেরা করলে পাউডার ফ্রি, মানে ধুলো ফ্রি বলছেন একাংশ পথ চলতি মানুষ। যদিও বৃহস্পতিবার দুপুর 1টা নাগাদ আশার আলো দেখালেন পুরসভার চেয়ারম্যান পাপিয়া পাল। তার দাবি, পুজোর আগে প্রায় 4 কোটি টাকা ব্যয়ে সংস্কার হবে বেশ কিছু রাস্তা। স্থানীয়দের অভিযোগ, নেতাজি পাড়া বাস স্ট্যান্ড থেকে শুরু করে পোস্ট অফিস মোড় থেকে পুলিশ লাইন সহ শহরের কম বেশি প্রায় 25টি ওয়ার্ডেই রাস্তার অবস্থা বেহাল। যদিও পুজোর আগেই প্রায় 4 কোটি টাকা ব্যয়ে রাস্তা সংস্কারের উদ্যোগ নিয়েছেন পুরসভার চেয়ারপারসন পাপিয়া পাল বলে জানা যায়। মানে ভগ্নদশা আপনারা কিভাবে মোকাবেলা করবেন তার রিপেয়ারিং এর জন্য, বা সামনে পুজো, সেই ক্ষেত্রে রাস্তার যা হাল কিভাবে কতটা আমরা আপনাদের জানিয়েছিলাম যে বেশ কিছু রাস্তা ডিপিআর করে বিভিন্ন ওয়ার্ড ভিত্তিক আমাদের কিন্তু ওপরে পর্যায়ক্রমে পাঠানো থাকে এবং সেগুলো বিভিন্ন সময়ে আমাদের অ্যাপ্রুভাল হয়ে আমরা সেগুলো রাস্তার কাজ করতে পারি। এবং কিছুদিন আগেই আমাদের কাছে একটা অ্যাপ্রুভাল এসছে বেশ কিছু রাস্তা, সেটার অ্যামাউন্ট 4 কোটি সামথিং হবে। এই মুহূর্তে আমি সংখ্যাটা বলতে পারছি না। বেশ কিছু রাস্তার কাজের অ্যাপ্রুভাল কিন্তু আমরা পেয়ে গেছি এবং সেক্ষেত্রে পুজোর আগে আমরা বেশ কিছু ওয়ার্ডের রাস্তা আমরা প্রায়োরিটি বেসিসে দিয়েছি। সেখানে বিভিন্ন ওয়ার্ড আছে, বেশ কিছু রাস্তার কাজ কিন্তু আমরা করে দিতে পারবো বলে আমরা আশা রাখছি। তাহলে 4 কোটি টাকার ব্যয় রাস্তা পুজোর আগে পাচ্ছি নিশ্চয়ই। বিভিন্ন ওয়ার্ডের আমরা স্যাংশন পেয়েছি, সেক্ষেত্রে আমরা রাস্তার কাজ শুরু করব। এটা তো আমরা তো খুবই খুশি, কারণ বেশ বহুদিন যাবৎ জলপাইগুড়ির সমস্ত রাস্তাই খুবই খারাপ। আমরা বয়স্ক মানুষরা চলাফেরা করতে খুবই অসুবিধার সম্মুখীন হচ্ছি। খানাখন্দে ভরে গেছে সমস্ত রাস্তায় এবং বেশ কিছুদিন যাবৎ। এখন ঘোষণা করেছে, যদি হয় বাস্তবে যদি ঠিক হয়, তাহলে তো ঘোষণা তো অনেক রকমই হয়, জানি না কবে ঠিক হবে। যদি ঠিক হয় তাহলে তো আমরা খুবই খুশি। অন্তত পুজোর আগে, পুজোর মধ্যে যাতে লোকে ভালো করে চলাফেরা করতে পারে, পুজোর আগে যাতে এটা সম্পূর্ণ হয়, এটা ভালো খবর, সত্যি খুব ভালো খবর। দেখা যাক কি হয়, আমরা সেরকম পরিষেবা পাই কিনা। কারণ পুরসভার পরিষেবা তো এখন মানুষ সবাই বলবে, জলপাইগুড়ি পুরসভার মানুষ বলবে যে পুরসভার পরিষেবা একদমই তলানিতে গিয়ে ঠেকেছে। সেই ক্ষেত্রে আমরা পুরবাসী হিসাবে চাই সব দিক থেকে আমরা সুবিধা যাতে পুরসভার কাছে পেয়ে থাকি। বিশেষ করে রাস্তাঘাটের যে অবস্থা এখন, এই অবস্থায় মানুষ খুব দুর্বিষহ, মানে চলাফেরা তো। আর এই বর্ষার সময় তো সব খানাখন্দে ভর্তি, অনেক অ্যাক্সিডেন্ট। জলপাইগুড়ি শহরের মাঝে এই খানাখন্দের জন্য অ্যাক্সিডেন্ট হচ্ছে, কারণ টোটোগুলো চলতে গিয়ে তারা খানাখন্দ কাটাতে গিয়ে অনেক অ্যাক্সিডেন্ট ঘটছে। তো এগুলো যাতে না ঘটে, ভালোভাবে যাতে রাস্তাগুলো হয় এবং রাস্তাগুলো যাতে ভালো হয়, কাজ যাতে ভালো হয়, অনেকদিন টেকে, এই ধরনের রাস্তাঘাট যদি হয় তাহলে আমরা সত্যি খুশি হব। নাম স্যার? অলোক সরকার। পর্যটকদের নয়া আকর্ষণ, তিস্তার বুকেই থাকছে নৌকা বিহারের সুযোগ। আর উত্তরবঙ্গ মানেই প্রকৃতির অপরূপ সৌন্দর্যের বাহার। স্রোতস্বিনী তিস্তা বর্ষার সময় ভয়াল রূপ নিলেও সারা বছরই কিন্তু থাকে মায়াবী। আর বর্ষা কেটে গেলেই জুলাই মাস থেকেই শুরু হয়ে যায় তিস্তার পার ভ্রমণস্থল। বর্ষায় তিস্তা পাড়ের খানিক জায়গায় জমা পলিতে জন্মাচ্ছে কাশফুল, জানান দিচ্ছে শরৎ আসছে। একদিকে কাশফুলের আগমন তুলোর মতো মেঘের ছোঁয়া পেতে, আর তিস্তার বুকে হিমেল বাতাসে প্রিয়জনদের সঙ্গে নৌকা বিহারের মজতে জলপাইগুড়ি জেলাবাসী থেকে শুরু করে পর্যটকদের ভিড় বাড়ে বিকেল হলেই। তাদের হাতছানি দেয় তিস্তার বুকে ঘুরে বেড়ানো ময়ূরপঙ্খী, পক্ষীরাজ, লক্ষ্মী, সুন্দরীরা। এগুলো সবই নৌকাগুলির নাম।
মাঝের 1 মাস বর্ষায় এই তিস্তা পাড়ের বাসিন্দাদের কপালে ভাঁজ ফেলেছিল। এখন সেই তিস্তার অনেকেই রুটি রোজগারের মাধ্যম। আসলে তিস্তা কেড়ে নিলেও দুহাত ভরে ফিরিয়ে দেয়। নৌকায় উঠলেই জনপ্রতি গুনতে হবে মাত্র 50 টাকা। এরপর যত দূর ভ্রমণ সেরকম ভাড়া। মাঝি ভাইয়ের কথায় বর্ষার পর পুজোর আগমনের সময় থেকে নৌকা চালিয়ে সংসার চলে তাদের। বছরের অন্যান্য সময় কৃষিকাজে ভরসা, তবে তা নিয়েও খানিক আক্ষেপের সুর মাঝি ভাইদের গলায়। কারণ এই কম মূল্যেও অনেকেই দর কষাকষি করেন, তাই কখনো বাধ্য হয়েই কম মূল্যেই ঘোরাতে হয়। অন্যদিকে তিস্তা পাড় সংলগ্ন দমোহনী পাড়ে আই লাভ দমোহনী ফলকের সামনে সেলফি কিংবা রিলস বানাতে দেখা যায় যুবক যুবতীদের। সেই রিলসে চলে তিস্তার বুকে নৌকায় চড়ার আনন্দ উপভোগ করতে করতেও আসলে আজ ভালো খারাপ যা কিছু মুঠোফোনে বন্দি সবই থাকে। সাজানো তিস্তার পাড়, তিস্তায় বয়ে চলার শব্দ, অজানা পাখির ডাক, সব মিলিয়ে সূর্যাস্তের পর মায়াবী হয়ে ওঠে পরিবেশ। এমন মনোরম পরিবেশে খানিক শান্তির খোঁজে ছুটে আসেন 8 থেকে 80 সকলেই। শুধু একাংশের দাবি, সরকারি কিংবা বেসরকারি উদ্যোগে খাবারের বন্দোবস্ত থাকলে 16 কলাই পূর্ণ হতো। ঢেলে সাজানো তিস্তার পাড়ে একবার পরন্ত বিকালে এলে ডানা মেলে উড়ে চলা মুক্ত পাখির মতোই উড়ে যেতে মন চাইবে। এখন নৌকা বিহারে এসেছে, জল নেই, জলও তেমন ভাবে নেই। পর্যটকের কি দেখা মিলছে? পর্যটক আসতেছে কিন্তু নৌকায় উঠতেছে না। এখন তোমার রোদ, এদিকে জল নাই, কালকে জল বাড়ছিল, আজকে আবার হালকা হালকা জল বাড়তেছে। বর্তমান তো আসছে। হ্যাঁ, বর্তমান লোক আসছে, লোক আসে, ভাড়া হচ্ছে। মানে আপনারা কখন থেকে কখন পাওয়া যাবে নৌকা বিহার? আমাদের সকাল 10টা থেকে 5টা পর্যন্ত পাওয়া যায়। কটা থেকে? সকাল 10টা থেকে 5টা পর্যন্ত, 5টা সাড়ে 5টা পর্যন্ত। আপনারা ঘোরাতে ব্যস্ত, প্রস্তুত? হ্যাঁ, প্রস্তুত। কত টাকা হয় রোজ? রোজ হয় 300, 400, কোনোদিন 200, কোনোদিন 100। যদি লোকজন আসে তাহলে, আর লোকজন না আসলে কোনোদিন। বর্তমানে তো নদীর পরিস্থিতি খুব খারাপ, জল নেই তেমন। একদিন জল আছে, দুদিন নাই, জল কমে যাচ্ছে, হুট করে জল বাড়তেছে। এটাই পেশা নিয়ে রাখছে? এটাই পেশা। কি নাম তোমার? আমার নাম আকাশ মজুমদার। বললাম দাদা, বর্তমানে যে তিস্তা নদীতে ফের শুরু হয়েছে এই যে নৌকা বিহার, সেটা কিভাবে করতেছেন মানুষের কেমন, পর্যটকদের? নৌকার মধ্যে এখন দেখেন, এখন আমরা নৌকা টোকা এখান থেকে আজকে প্রায় 20 বছর ধরে আমরা নৌকাটাকে চালু করছি। আগে ভালো লোকজন হইতো, এখন তো আপাতত ধরেন এখন লোকজন একটু কম, নদীতে জল টলও মানে সেরকম নাই। এটার মুখ যেটা খোলা ছিল ওইটাকে বন্ধ হয়ে গেছে, বন্ধ করছে ওই কল্যাণের মাটি কেটে রাস্তা করে নিছে ওরা। এখন জলটা এদিকে কম, এখন লোক হয় টুকিটাকি হয়, ওই পূজার আগে মোটামুটি একটু ভিড়ভাড়টা হয়। এটা কি আপনাদের পেশা? পেশা? হ্যাঁ, এটাই পেশা আপনাদের? আমার পেশা অ্যাকচুয়ালি জল থাকলে নৌকাই চালাই, আর জল না থাকলে আমার নদীর চরে চাষবাস। প্রশাসনের তরফে কোনো কি নিষেধাজ্ঞা করা হয়েছে? প্রশাসনের ব্যাপার এখন আসে না, আগে আসতো মাঝে মধ্যে, আসলো। এটা সবাই মোটামুটি জানে, চিনে আমাকে। আমি যেখানে নৌকা এই উদ্বোধনগুলোই আমি করছি এখানে। মানে সাধারণভাবেই আপনারা চালান? আমরা সাধারণভাবেই আমরা চালাই। জল বেশি নাই, 1 কোমর জল, কোথাও হাঁটুর জল, সেরকম ডুব জল তো এখন নাই, এর মধ্যে দিয়ে চালাচ্ছি। কি নাম আপনার? জল। আমার নাম কীতিশ মণ্ডল। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। প্রিয় শহরবাসী, জলপাইগুড়িতে খুলে গিয়েছে ঝুলান্সের মতো প্ল্যাটফর্ম, যেখানে একই সাথে ছেলে মেয়ের স্কিন হেয়ার চেক করার পর বেসিক টু প্রিমিয়াম সার্ভিস প্রোভাইডের সাথে বিউটিশিয়ান এবং ব্রাইডাল মাস্টার ক্লাসের ট্রেনিংও করানো হয়। এছাড়াও মেম্বারশিপের সুবিধা আছে। ঝুলান্সে মোল এবং ট্যান রিমুভাল ট্রিটমেন্ট এবং ইয়ারলোব রিপেয়ার ট্রিটমেন্টও করা হয়। তাই আর দেরি কেন, নিজেকে সুন্দর করে তুলতে আজই আসুন ঝুলান্স মেকওভার, জলপাইগুড়ি উকিলপাড়া মোড়, নারায়ণ কমপ্লেক্স, ডমিনোজের ওপর তলায়। যোগাযোগের নাম্বার 7908472017। টানা 11 বছর ধরে গ্যারেজে কাজ করার পাশাপাশি নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে 4 চাকা গাড়ি তৈরির জন্য প্রশংসা ছড়িয়ে পড়েছে মেখলিগঞ্জ ব্লকের মতিউলের।
বছর 33-এর মতিউল মোহাম্মদ মেখলিগঞ্জ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন। পরিবারের অভাব অনটনের কারণে আর পড়াশোনা করে উঠতে পারেননি। তবে পরবর্তী সময়ে তিনি গয়ের কাটায় টানা 11 বছর গ্যারেজে কাজ করেছেন, আর সেই কাজের ফাঁকেই তিনি নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে নতুন কিছু আবিষ্কার করার পরিকল্পনা করতে থাকেন। যদি অদম্য ইচ্ছে থাকে তবে মানুষ কঠিন জিনিসটাকেও সহজভাবেই করিয়ে নিতে পারে, আর তার জ্বলন্ত উদাহরণ মতিউর মোহাম্মদ। মতিউর কয়েক মাসের মধ্যেই ছোট্ট একটি 4 চাকার গাড়ি তৈরি করে ফেলেছেন, যা 1.5 লক্ষ টাকার মতো খরচ হয়েছে বলে তিনি জানান। ব্যাটারি চালিত এই গাড়িটি একবার চার্জ করলে প্রায় 80 কিলোমিটার পথ যাওয়া যায় বলে দাবি। যদি গাড়িটির মধ্যে নতুনত্ব কিছু পাওয়া যায় তবে ন্যাশনাল ইনোভেশন ফাউন্ডেশনের তরফে তাকে পুরস্কৃত করা হবে বলে জানা গিয়েছে। মতিউল জানান, গ্রামবাসী সহ পথ চলতি মানুষ এই কাজের জন্য প্রশংসা করেছেন, তাই আমিও খুব গর্বিত এবং আনন্দিত। আগামী দিনে সরকার যদি আর্থিক সহযোগিতা করেন তবে আমি খুব কম খরচে এবং প্রাকৃতিক দূষণমুক্ত এরকম গাড়ি উপহার দিতে পারবো বলে তিনি জানান। অভিনব একটা উদ্যোগ, কি কারণে কোথা থেকে চিন্তাটা আসে মাথায়? সাধারণত গ্যারেজ খুঁজি, গ্যারেজ খোলার পর অক্সিজেন দুর্গাপূজার সামনে, দুর্গাপূজার পরে অক্সিজেন হয়ে যায়। তখন বসে না থেকে স্টাফও আছে, স্টাফদেরকে বললাম চলো একটা গাড়ি তৈরি করা যাক। ওখান থেকে একটা উদ্যোগ আসলো। আমারও এক্সপিরিয়েন্স ছিল। যাই আগে কোথাও কাজ শিখেছেন? হ্যাঁ, 9-10 বছর গ্যারেজে কাজ করছিলাম, ওখান থেকে শেখা আর কি। মানে এই চিন্তাটা কোথা থেকে মাথায় আসলো যে এরকম একটা গাড়ি বানাবো, সবার মন কেড়ে নেবো? কোথা থেকে আসলো এই চিন্তাটা? ইচ্ছে ছিল, মনে মনে একটা ইচ্ছে ছিল, ওটাকে ফুটিয়ে তুললাম। এখন তো দেখা যাচ্ছে যেখানেই যাচ্ছেন সেখানেই মানুষ সেলফি তোলার জন্য হিড়িক পড়ে যাচ্ছে, কি বলবেন? কি বল, যতটুকু পাইছি বেস্ট করছি। যদি কোনো সহযোগিতা পাই তাহলে ভালো করে বানানোর চেষ্টা করবো, আরও নতুন কিছু প্রযুক্তি সাথে লাগানোর ইয়ে করবো, চেষ্টা করবো। কত টাকা খরচ পড়ে এই গাড়িটা বানাতে? গাড়িটা বানাতে 1,40,000 থেকে 1.5 লাখের মধ্যে হয়ে যায়। আচ্ছা, আগামী দিনে কি এরকম আরও গাড়ি বানাবেন? হ্যাঁ, সরকার যদি সাপোর্ট করে, সরকার থেকে যদি কোনো সহযোগিতা করে অবশ্যই করব। আচ্ছা, আপনার নাম? নাম এমডি মতিউল। আপনার বাড়ি কোথায়? বাড়ি মেখলিগঞ্জ, পূর্বপাড়া। এখন আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.8 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 6 মিলিমিটার। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। জেলা পরিষদের কাজ শুধুমাত্র বিল্ডিং পাস করা, জমি হস্তান্তর তাদের কাজ নয়। সোশ্যাল মিডিয়ায় ছড়ানো তথ্যে জলপাইগুড়ি জেলা পরিষদের নাম জুড়ে দেওয়ার পরিপ্রেক্ষিতে শুক্রবার জেলা পরিষদের সাংবাদিক বৈঠক করে এমনটাই জানানো হলো। অবশেষে জলপাইগুড়ির বেহাল রাস্তাগুলি সংস্কারের উদ্যোগ পুরসভার। পুজোর আগে প্রায় 4 কোটি টাকা ব্যয়ে পৌর ওয়ার্ডের বেশ কিছু রাস্তা সংস্কারের কথা জানালেন পুরসভার চেয়ারপারসন পাপিয়া পাল। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ আজকের মতো এ পর্যন্তই। নমস্কার।